আজকে পত্রিকায়ও আমি ওনার বক্তব্য দেখেছি। তো একজন প্রবীণ মন্ত্রী এবং একটা সংসদীয় অত্যন্ত সম্মানিত পদে তিনি আছেন, সম্মানীয় জায়গায়, তার মুখ থেকে এই জাতীয় অযাচিত এবং বাস্তবের সাথে কোনো সাযুজ্যহীন, সম্পর্কহীন এই বক্তব্য, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মাননীয় রতনলাল মহোদয়কে বলবো, হ্যাঁ, তিনি বলেছেন আমি 50 বছর ধরে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আছি। হ্যাঁ, ঠিক, তিনি আছেন এবং 93 সাল থেকে তিনি ত্রিপুরা বিধানসভার একজন মাননীয় সদস্য, কয়েক স্পেলে বিরোধী দল নেতা ছিলেন এবং বিগত 2টি টার্মের তিনি মন্ত্রী। একজন বিধায়ক হিসেবে যেমন সমস্ত তথ্য প্রমাণ, পত্রপত্রিকা বা সরকারের নথি থেকে এগুলো বের করার সুযোগ রয়েছে, আর তিনি তো এখন মন্ত্রী, হুকুম দিলেই সব চলে আসবে। আমাদের এই ত্রিপুরার যে সিপিআইএম, তিনি সিপিআইএমের কথা বলেননি, বলেছেন গণমুক্তি পরিষদ। গণমুক্তি পরিষদ একটা সংগঠন, তার ইতিহাসটাই হলো আত্মত্যাগের, ইতিহাসটাই হলো এ রাজ্যে শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং গণতন্ত্রকে মজবুত করার তার ইতিহাস। এই গণমুক্তি পরিষদে জন্ম হয়েছে 1948 ইংরেজিতে। আমাদের ওনারও জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি। তখন থেকে গণমুক্তি পরিষদের তার কর্মসূচি, তার স্লোগান এবং এই রাজ্যের গণতান্ত্রিক যে ব্যবস্থা, এটাকে মজবুত করার দিক জন্য গণমুক্তি পরিষদের ত্যাগ, তিতিক্ষা, তিনি একটু পড়ুন, বা তিনি জানেন না বলে বলছেন, কিন্তু তার যে বর্তমান রাজনীতি, ভারতীয় জনতা পার্টি, যাদের সাথে ভারতের স্বাধীনতার কোনো সংযোগ নেই, ভারতীয় সংবিধানকে তারা স্বীকার করেন এবং আজকের দিনেও যে সংবিধানের নামে শপথ নিয়ে এই সংবিধানের সবচেয়ে বেশি ক্ষতি করছে কে? এই বিজেপি, তার পেছনে আরএসএস। তিনি বলছেন আরএসএস এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই। এই কথা আগামীকাল আপনি একটা জনসভায় বলুন তো, আরএসএস বিজেপি আলাদা। বিজেপির একটা সিদ্ধান্ত, ত্রিপুরাজ্যে ডাক্তার মানিক সাহা, রতনলাল নাথদের তো কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। একটা সভাপতি 2 বছরে ওরা পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারে না। নির্বাচন তো হয় না, গণতন্ত্র তো নেই, তাও দিল্লি থেকে ঠিক করে পাঠিয়ে দেওয়া হয়, আর তাকে নিয়ে সবাইকে নাচতে হয়। আমি তাদের কথা বলছি না। এই বিজেপির সর্বোচ্চ নেতা, নেত্রী, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং বা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বিজেপির, একটা কদম, একটা চুল এদিক থেকে এদিক করার ক্ষমতা তাদের আছে আরএসএস এর অঙ্গুলি হারান বাদে। আর তিনি ত্রিপুরার যে মানুষকে বলছেন, তো রতনবাবু যদি জেনে শুনেই যদি জনগণকে বিভ্রান্ত করে বলে থাকেন, আমার কিছু করার নেই। গান্ধী ত্রিপুরা, ভীম দেববর্মা, সুরমণি কলই, কালিদাস দেববর্মা থেকে শুরু করে আমরা একজন দুজন না, হাজার হাজার শহীদের নাম আমরা দিতে পারবো। তো এইভাবে মিথ্যাচার করে হঠাৎ করে কেন জানি তিনি গণমুক্তি পরিষদ
বা কমিউনিস্ট পার্টিকে নিয়ে বললেন জানি না। তারপর আর একটা খবর দেখলাম ওনার মুখ থেকে আজকে, দলমত নির্বিশেষে নাকি যারা রাজনৈতিকভাবে ভিকটিম হন তাদেরকে তারা সাহায্য দিয়ে থাকেন। আমি গত 8 বছরে আমাদের প্রায় 30 জন শহীদ, আমি তাদের কথা বলছি না, এই যে বিলোনিয়াতে গেল পঞ্চায়েত নির্বাচনে যাকে পিটিয়ে মারা হলো, খুন করা হলো, অ্যাটলিস্ট ওই পরিবারকে একটা চাকরি দিন না, যদি আপনার সে বক্তব্য যদি আপনি মানে সততার সাথে বলে থাকেন। বাকিদের কথা তো বললাম না। তো এইভাবে সিপিআইএমের বিরুদ্ধে যে জিএমপির বিরুদ্ধে কথা বলা, হঠাৎ করে আমি বুঝলাম না, কোনো জ্বর নেই, তুফান নেই, কেন ওনার মানে এই মুখ থেকে সমস্ত কথা আসলো। আসল কথাটা হলো বিজেপির অভ্যন্তরে, বিশেষ করে ত্রিপুরা বিজের অভ্যন্তরে আজকে ঘুম নেই, শান্তি নেই। শুধু বাইরে ক্যামেরার সামনে ওরা ছবি তুলেন, কিন্তু ভেতরে তাদের কোনো সম্পর্ক নেই। ওই দিল্লি পুতুল নাচের মতো এদের খেলে, আর দিল্লির তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে পরে ওদেরকে নর্দমায় ফেলে ছড়ে ফেলে দেয়। কাজে তার বোধ হয়, আমি বলছি না আমার কাছে এরকম তথ্যনিষ্ঠ খবর আছে বলছি না, আমার মনে হচ্ছে এই বৈকল্য দেখে মাননীয় রতনলাল বাবু বোধ হয় তার মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, 28-এ বোধ হয় আমার আর টিকিট হচ্ছে না। রাজ্য মন্ত্রিসভা থেকেও নাকি বের করে দেবে বলে কদিন আগে কিছু কিছু পত্রপত্রে দেখেছি, আমি জানি না কোথেকে তারা লিখেছেন। আমার মনে হয় তার মধ্যে বোধহয় কোনো সত্যতা তিনি খুঁজে পেয়েছেন। এর থেকেই ওনার ভেতরে এই বৈকল্য হয়েছে, তারই প্রতিফলন তার জাতীয় বক্তব্য।